আসসালামু আলাইকুম এভরিওয়ান। শুরু করছি আমি শুধু চেয়েছি তোমায় উপন্যাস পর্ব ৪। বাড়ির উঠোনে মাথা উঁচিয়ে দাঁড়িয়ে থাকা নারকেল গাছের চিরল পাতার ফাঁক ফোকর গলিয়ে নিদারুণ বেরিয়ে আসা মুঠো মুঠো রোদের হাতছানি ধূসর মেঘের আড়ালে গা ঢাকা দিয়েছে সেই কখন। সকাল থেকে দুপুর অবধি অবাধে অলোক রশ্মি ছড়ানো সেই চনমনে সোনালি রোদ মিলিয়ে গেছে নতুন উদ্যমে। আষাঢ়িয়া বৃষ্টিতে ঝমঝম করে উঠেছে ভবন। ঈশানীর ছোট্ট রুমের এক কোণে যে দক্ষিণে জানালাটা রয়েছে, ঠিক তার কোল ঘেঁষে বেড়ে উঠেছে এক দানবাকৃতির বিশাল বড় ঝাড়ল গাছ। গাছটা বোধহয় ঈশানীর জন্মের আগে থেকেই এমন তাগড়া হয়ে বেড়ে উঠেছিল, তাই তো এখন বৃদ্ধ বয়সে মানুষের রগ্নদেহের মতোই কেমন কুঁচকে গিয়েছে শরীরের ছালবাকল, ডালপালা সবকিছু। অথচ সেই ডালপালা দিয়ে ছুঁইয়ে ছুঁইয়ে বৃষ্টির ছাট এসে একেবারে প্লাবিত করে দিয়েছে ঈশানীর ঘরে সমগ্র মেঝে। ওদিকে কিছু ঘন্টার জন্য পৃথিবীর সকল আয়োজন, সকল নিরাপত্তা, দুঃখ কষ্ট, ঝুট ঝামেলা সবকিছুই বেমালুম ভুলে গিয়ে আপন মনে হাঁটুতে মুখ গুজিয়ে বসে আছে ঈশানী। মেয়েটা ধাক্কা খেয়েছে, কষ্টও পেয়েছে খুব, তবে বহিঃপ্রকাশ করার মতো ভাষা ওর জানা নেই। হয়তো বা ওর দুঃখ কষ্টকে এতটা গুরুত্ব দেওয়ার মতো মানুষের অস্তিত্বই নেই। আর নয়তো ঈশানী নিজেই নিজের জগৎটাকে পুরো পৃথিবী থেকে বিচ্ছিন্ন করে রেখেছে। ঘরকুনো স্বভাবটা নিজের অজান্তেই একেবারে মনে প্রাণে ধারণ করে ফেলেছে মেয়েটা। এখন চাইলেও আর কারো কাছে মনের কথা ব্যক্ত করে নিজেকে হালকা করতে পারে না ঈশানী। ওর এই স্বভাবটা যে বরাবরই একগুঁয়ে ছিল এমনটাও নয়। ঈশানীর যতটুকু মনে পড়ে, এই ঘরকুনো স্বভাব পুরো দুনিয়া থেকে নিজেকে আড়াল করে রাখার আপ্রাণ প্রচেষ্টা, জন্মসূত্রে পাওয়া অতীব সুন্দর নীল চোখকে নিজের অপ্রাপ্তি মনে করা, এই সব কিছুই শুরু হয়েছিল ঈশানীর বাবার মৃত্যুর পর থেকে। ঈশানীর বাবার স্বাভাবিক মৃত্যু হয়নি। ওর বাবা একজন সেনাবাহিনীর সৈনিক ছিলেন, যদিও তখন পরিস্থিতি বোঝার জন্য ঈশানীর বয়স খুবই কম ছিল। তবে ও নানির মুখে শুনেছে, কোনো এক পার্বত্য অঞ্চলে পোস্টিংয়ে থাকাকালীন দুধর্ষ হৃদয়হীন কিছু অজ্ঞাত মাফিয়া টেররিস্টের সঙ্গে গোলাগুলির এক পর্যায়ে নৃশংসভাবে নিহত হন তিনি। আসলে পার্বত্য অঞ্চলগুলো একদিকে যেমন অপার প্রাকৃতিক সৌন্দর্যে প্রাণকেন্দ্র, ঠিক তার বিপরীত দিকে নজর বোলালে তেমনই নাম না জানা উঁচু নিচু পাহাড় ঘেরা বিস্তৃত জঙ্গলের আড়ালে একটা রহস্য বেশিত ঘুটে ঘুটে কালো অন্ধকার দিকও রয়েছে বটে। এর ফ্যান্টাসি বলে সৌন্দর্যের পাহাড়দার বরাবরই কুৎসিত আর ভয়ঙ্কর হয়। ব্যাপারটা কিছুটা তেমনই, কারণ সেই মেঘভেজা ঝর্ণা, গায়ে মাখানো অকৃত্রিম রূপসী পর্বতমালার অন্ধকার রহস্যজন সাধারণ কিংবা প্রতিনিয়ত প্রাকৃতিক সৌন্দর্য আহরণ করতে আসা ট্যুরিস্টদের দ্বারা কখনোই উন্মোচন করা সম্ভব নয়। তাই তো যুগের পর যুগ কেটে গেলেও পর্বতমালা বিস্তৃত এই পার্বত্য চট্টগ্রামের কিছু নাম না জানা কৌতূহল আর অন্ধকার দিক পুরো দেশবাসীর কাছে অজানাই রয়ে যায়। হয়তো কোনো না কোনোভাবে জনসাধারণের মঙ্গলের জন্য সরকারের এই অপারগ গোপনীয়তা। সে যাই হোক, সেবার ঈশানীর বাবার এই অকাল মৃত্যুর পরে এক ধাক্কায় কেমন ওলটপালট হয়ে যায় ছোট্ট ঈশানীর জীবনটা। এমনভাবে অকালে স্বামী হারানোর শোক যেন বানভাসী নদীর মতোই এফোর ওফোর যন্ত্রণায় ভাসিয়ে নিয়ে যাচ্ছিল মাত্র 17তে মা হওয়া রোকেয়াকে, যার দরুন খুব অল্প বয়সে বিধবা তকমা গায়ে লেগেছিল বলে মায়ের পরামর্শ আর সব ভাইদের সিদ্ধান্তে একমাত্র বোনকে একটুখানি সুখে থাকার প্রয়াসে দ্বিতীয়বারের মতো অন্যত্র বিয়ে দেওয়া হয়। আর এদিকে নানির হাত ধরে ছোট্ট দোতলা বাড়িটির এক কোণে শুয়ে বসে দিবারাত্রি যাপন করে জীবন অতিবাহিত হতে থাকে নিঃসঙ্গ ঈশানীর। তখন থেকেই অবুঝ মেয়েটা কেমন গুটিয়ে নিয়েছিল নিজেকে। মুক্ত আকাশে অবাধে ডানা ঝাপটানো বুনো শালিকটা হুট করে খাঁচায় বন্দি হলে যেমন নেতিয়ে পড়ে, ঠিক তেমনি করেই বিষণ্ণতা ছড়িয়ে পড়েছিল 8 বছরের ঈশানীর মন মস্তিষ্কের রন্ধে রন্ধে। গায়ে পায়ে বয়স না বাড়লেও মনের বয়সটা তখনই যেন হু হু করে দ্বিগুণ তালে বেড়ে যায় ওর। তবে ঈশানের একাকী নিঃসঙ্গ জীবনের ইতি টেনে বছর 3 পরেই ওর মা রোকেয়া প্রাচী আবারও ফিরে এসেছিলেন বটে। কোনো এক অজানা কারণে রোকেয়া প্রাচীর দ্বিতীয় সংসার আর করা হয়ে ওঠেনি। তবে তিনি যখন ঈশানীর নিকট ফিরে এসেছিলেন তখন তার কোলে ছিল ছোট্ট দুধের শিশু উষা। যেহেতু ঈশানীর দাদা দাদি কিংবা সেভাবে নজর রাখার মতো অন্য কোনো আত্মীয় স্বজন ছিল না,
তাই তখন থেকে উষাকে নিয়ে এই বাড়িতে বসবাস শুরু করেন রোকেয়া প্রাচী। কিন্তু যতদিনে রোকেয়া প্রাচী ফিরে এসেছিলেন ততদিনে ঈশানী যেন নির্লিপ্তে গা ভাসিয়ে দিয়েছিল স্রোতের বিপরীতে। ওর মাঝের পরিবর্তনগুলো ছিল স্পষ্ট দৃশ্যমান। তখন পরিবার, মানুষের আনাগোনা, উচ্চস্বরে কথাবার্তা কোনো কিছুই আর ভালো লাগতো না ঈশানীর, বরং এগুলোকে বিরক্তিকর, জঞ্জাট আর বেহুদা মনে হতো ওর নিকট। তবে মেয়ের এই নিঃসঙ্গতা, অন্তর্মুখী স্বভাব পরিবর্তন করার জন্য রোকেয়া প্রাচীরও কোনো মাথা ব্যথা ছিল না। কোনো এক অযাচিত কারণে তিনি ঈশানীর মাঝের এই ভীত, সন্ত্রস্ত আর নিজেকে গুটিয়ে রাখা স্বভাবটা খুব কৌশলে পুষে রাখতে চাইতেন, যার দরুন আজ এত বছর পরেও ঈশানীর হৃদয়টা সেই ৮ বছরেই আটকে আছে। নিজেকে সাহসী আর আত্মবিশ্বাসী প্রমাণ করতে গিয়ে বারবার বিপদ আর লজ্জাজনক ঘটনার সম্মুখীন হওয়াটা ওর স্বভাবে পরিণত হয়েছে। শুধুমাত্র এই ঘরমুখ স্বভাবের জন্য স্কুল, কলেজ সবখানে বন্ধুমহল তৈরিতে অক্ষম ঈশানী। যেখানে বন্ধুই নেই সেখানে প্রেমে পড়ার মতো দুঃসাহসী কাজ তো ওর জন্য কল্পনাতীত। ঈশানীকে যে কখনো কেউ প্রপোজ করেনি এমনটা নয়। এই জলজলে আকর্ষণীয় নীল চোখ দেখে পাগল না হয়ে উপায় আছে। চোখ তো নয় যেন মাদকে ঠাসা, কিন্তু বিধিবাম প্রেমের প্রস্তাবের চেয়েও তিরস্কার আর ভৎসনাটাই বেশি জুটেছে ঈশানীর কপালে। কেউ যদি ওকে প্রপোজ করত, তখন ক্লাসের সবাই কানাঘোষা করে টিপ্পনি কেটে বলতো, ওকে প্রপোজ করছিস? মেয়েটা তো একেবারে ডাম্প, ঠিকভাবে চোখে চোখে রেখে তাকাতে অবধি পারে না। সে নাকি করবে প্রেম। ওর সাথে প্রেম করে প্রেমিকের স্বাদ পাবি আদৌ? অগত্যায় চারপাশের মানুষের নেতিবাচক কথায় বারংবার ধসে গড়িয়ে যেতে ঈশানীর আত্মবিশ্বাসের পাহাড়। সেই থেকে আজ পর্যন্ত কাউকে ভালোবাসার সাহস কিংবা ইচ্ছে কোনোটাই জাগেনি ঈশানীর মনে। আর আজ যখনই মনে হলো অবশেষে কেউ হয়তো সত্যিকারের ভালোবাসার বহর সাজিয়ে ওর নিকট আসতে চলেছে, যার কাছে ঈশানী নিজেকে মেলে ধরবে, নির্জবতা ছাপিয়ে নিজের উষ্ণ হৃদয়টাকে যার হাতে নির্বিঘ্নে তুলে দিবে, সেও ওকে বিয়ে না করে, ওর মুখটা অবধি না দেখেই দূর দেশে পাড়ি জমিয়ে আরও একবার দুমড়ে মুচড়ে নষ্ট করে দিল ঈশানীর একটু একটু করে তৈরি করা এতদিনের আত্মবিশ্বাসী হৃদয়টাকে। আচ্ছা, মাহিন বেঞ্জামিন যদি একটা বার ঈশানীর মুখটা দেখত, তাহলে কি এভাবে বিয়ে না করে ফেলে চলে যেতে পারত? যদিও বা এই অধ্যায় এখানেই সমাপ্ত, তবু অজ্ঞাত এই নিছক প্রশ্নটা রয়ে গেল ঈশানীর মন মস্তিষ্ক জুড়ে। কিরে, এই সাত সকালবেলা কোথায় যাচ্ছিস ব্যাগ নিয়ে? সকাল সকাল লং কুর্তি আর স্কার্ফটা গলায় পেঁচিয়ে ব্যাগ সমেত নিচে নেমে এসে ঘরের দুয়ারে বসে বসে ঈশানী যখন দক্ষ হাতে স্নিকার্সের ফিতাগুলো বাঁধছিল, তখন পিছন থেকে কথা পারেন ওর মা রোকেয়া প্রাচী। পেছনে না ঘুরে জুতোর ফিতায় হাত চালাতে চালাতেই শুকনো মুখে জবাব দিল ঈশানী, চিটাগং ফিরে যাচ্ছি। মেয়ের কথা শুনে রোকেয়া বেগম কিছুটা অধৈর্য কণ্ঠে বলে ওঠেন, এখনই যেতে হবে কেন? আমি ঘটকের সঙ্গে কথা বলেছি, উনি অন্যত্র ছেলে দেখছেন। তাছাড়া কাল বিয়ে ভেঙেছে, এই মুহূর্তে বাড়ি থেকে বের হলে মহল্লার মানুষই বা কী বলবে? মায়ের কথায় চড়াত করে আগুনের হলকার মতোই জ্বলে উঠল ঈশানীর শান্ত হয়ে থাকা মেজাজটা। ভেতরে সব রাগ ক্ষোভ যেন নিংড়ে বেরিয়ে আসতে চাইছে ওর। কিন্তু ঈশানী তো চেঁচামেচি পছন্দ করে না, তাই চুপচাপ চোখ বন্ধ করে নিজেকে কিছুটা সংবরণ করে পিছন ঘুরে মায়ের উদ্দেশ্যে বলে উঠল, আমার বিয়ে হোক কিংবা না হোক, মহল্লার মানুষ কোনো কালই আড়ালে কথা বলা বন্ধ করবে না মা, কারণ এটাই তাদের স্বভাব। আর না তো আমার বিয়ে নিয়ে তোমাকে আর চিন্তা করতে হবে। যতদিন অবধি বিয়ে না হচ্ছে ততদিন দরকার পড়লে আমার এই মুখ দেখাবো না তোমাকে আমি। তবুও দয়া করে এবার একটু স্বস্তি দাও আমাকে। এক নিঃশ্বাসে কথাগুলো উগড়ে দিয়ে ব্যাগ সমেত গটগটিয়ে ঘর ছেড়ে বেরিয়ে যায় ঈশানী। ওদিকে মেয়ের যাওয়ার পানে তাকিয়ে ক্ষুদ্র স্বরে হাঁক পেরে ওঠেন রোকেয়া, মুখে মুখে তর্ক করছিস? মায়ের মুখে মুখে আমিও দেখব তোর দৌড় কত দূর। বিয়ে আমি তোকে দিয়েই ছাড়বো। রেগেমেগে কথা শেষ করে তপ্ত শ্বাস ফেলেন রোকেয়া। ওদিকে লাঠি ভর করে ঈশানীর নানি এগিয়ে এসে মেয়েকে ধমকে সুরে বলে ওঠেন, আহা, যাইতে দে, মাইয়াটার মন ভালো নাই। সব কিছু কি বাইন্দা রাখা যায়? বাইন্দা রাখতে গেলে পাখি আরও তাড়াতাড়ি ফুরুত হইয়া যায়, জানোস না হিডা? রোকেয়া প্রাচী দীর্ঘ শ্বাস ছেড়ে মায়ের মুখের দিকে দৃষ্টিপাত করে ক্লান্ত স্বরে বলে ওঠেন, তুমি কি জানো না এই বাড়িটা যে ঈশানীর নামে? আমি যদি আমার পছন্দ মতো ছেলের হাতে ওকে তুলে দিতে না পারি, তাহলে তো সর্বনাশ মা। ও যদি নিজের পছন্দের কাউকে বিয়ে করে, তাহলে তো বিয়ের কদিন পরে ওরা আমাদের এই বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিবে। তখন আমার আর উষার কি হবে বলো তো?
মেয়ের কথায় বিরক্তি প্রকাশ পেলে ঈশানীর নানি কপালের ভাঁজে। তিনি পুনরায় লাঠি ভর করে ভেতরের দিকে এগিয়ে যেতে যেতে বলেন, আমার ইস্যু মোটেই এমন মাইয়া না, চুপ কর তুই। মায়ের কথার বিপরীতে আর মুখ খুলল না রোকেয়া, শুধু বুক ছিঁড়ে বের করে দিল ভারী এক দীর্ঘশ্বাস। গত দুদিন ধরে ভারী বর্ষণে তলিয়ে আছে রাস্তাঘাট। শহরের অলিগলিতে যানজটের বেহাল দশা। পুরো শহর ডুবে আছে প্রায় মিটার খানিক বদ্ধ পানির নিচে। সেই কর্দমা মুক্ত নোংরা পানি পেরিয়ে লোক সমাগম নিদারুণ ছুটে চলেছে আপন কর্মস্থলের উদ্দেশ্যে। ঈশানীর অবশ্যই নোংরা পানি পেরিয়ে আপাতত ক্যাফেতে ছুটতে হচ্ছে না, কারণ জয়া আন্টি শর্তানুসারে আগামী 1 সপ্তাহ বিনা কৈফিয়তে ছুটি কাটাবে ঈশানী। তাই বাড়ি থেকে ফিরে এসে এই ছোট্ট সিঙ্গেল ফ্ল্যাটটাতেই ঘুমিয়ে ঘুমিয়ে দিনরাত অতিবাহিত করেছে ঈশানী। ঈশানীর মতে একা থাকা বড্ড সুখের, তাই সারাদিন ঘরের মধ্যে শুয়ে বসে থেকেও মন ফুরফুরে হয়ে আছে মেয়েটার। তবে আশেপাশে নিঝুম থাকলে অন্য কথা, নিঝুম ওর স্বস্তি, আর সহজ ভাষায় বলতে গেলে কমফোর্ট জোন। মাস 6 আগে যখন শান্ত নিরিবিলি ঈশানী এই বাসাতে সাবলেট উঠেছিল, তখনই ওর পরিচয় হয়েছিল একটা প্রাণবন্ত হাসিমুখী শ্যামবর্তীর সাথে। সেই চঞ্চলা উচ্ছ্বাসিত মেয়েটাই ধীরে ধীরে সময়ের পরিক্রমার ঘরকুনো বন্ধুহীন ঈশানীর সবচেয়ে কাছের মানুষ বলো বন্ধু বলো দুটোতেই পরিণত হয়েছে। ভর সন্ধ্যাবেলা বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঈশানী যখন একমনে হিজিবিজি ভাবছিল, ঠিক তখনই বাইরের দরজায় কড়া নাড়ার আওয়াজ শোনা গেল। সাধারণত ভার্সিটি টিউশন শেষ করে বাসায় ফিরতে ফিরতে সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে যায় নিঝুমের, কিন্তু আজ সে ফিরল সন্ধ্যাবেলাতে। ঈশানী গিয়ে তাড়াহুড়ো করে দরজা খুলে দিতে নিঝুম একগাল হেসে বলে উঠল, সারপ্রাইজ মাই লেডি। নিঝুমের সারপ্রাইজে উত্তেজিত হতে দেখা গেল না ঈশানীকে, বরং ওকে ভেতরে আসতে বলে 1 গ্লাস পানি এগিয়ে দিয়ে ঈশানী শুধালো, আজ এত তাড়াতাড়ি ফিরলি যে? নিঝুম ঢকঢক করে এক নিঃশ্বাসে পানিটুকু শেষ করে দিয়ে বলে, কারণ আছে। কি কারণ? নিঝুম চোখ বড় বড় করে উচ্ছ্বাসিত কণ্ঠে বলে ওঠে, আজ টিউশনি করাইনি, কারণ আজ হবে অনলি গার্লস নাইট। ওর কথার আগামাথা বুঝল না ঈশানী, অগত্যায় ঠোঁট উল্টে শুধালো, মানে কি? মানে হচ্ছে আমরা আজ সারা রাত কাঁথা মুড়ি দিয়ে মুভি দেখব, বৃষ্টি বিলাস করব, তারপর ভোরবেলায় ঘুমাতে যাব, কারণ কাল তো উইকেন্ড। ঈশানী ফোঁস করে একটা দীর্ঘ শ্বাস ছেড়ে বলল, বুঝলাম। এত বুঝলে হবে না, যা গিয়ে পপকর্ন ভেজে নিয়ে আয়, আমি এক্ষুনি ফ্রেশ হয়ে আসছি। কথা শেষ করে দ্রুত ওয়াশরুমের দিকে চলে যায় নিঝুম। আর এদিকে ঈশানী ব্যস্ত হয়ে পড়ে একমাত্র বান্ধবীর আবদার মেটাতে। ঘরের দরজা জানালা পর্দা সব লাগিয়ে দিয়ে পুরো রুমটাকে থিয়েটার বানিয়ে ম্যাচিং করে পোকেমন ওভারসাইজ টি শার্ট, 3/4 লেগিংস আর চুলগুলো চুরু করে বেঁধে ঈশানী আর নিঝুম বসে পড়েছে ল্যাপটপের সামনে। ল্যাপটপের স্ক্রিনে টাইটানিক মুভি চলছে। এই মুভি দেখে দেখে বিরক্ত ঈশানী, তবুও দেখতে হয়, কারণ টাইটানিক নাকি নিঝুমের ফেভারিট মুভি। এই মুভি দেখে কত হাজারবার যে কেঁদেছে মেয়েটা, তার ইয়েত্তা নেই। ঈশানী ভেবে পায় না, এক মুভি দেখে মানুষের ঠিক কতবার কান্না পায়। মেয়েটাকে তো আর কম বোঝায়নি ও যে। এই মুভির শুটিং সুইমিং পুলে করা হয়েছে, সত্যিকারে কেউ মরেনি, সবাই বেঁচে আছে ভাই, কিন্তু কে শোনে কার কথা? নিঝুম মেয়েটা সেই শেষ সিনে এসে কাঁদবেই কাঁদবে, কারণ ওর নাকি বিচ্ছেদ একদম সহ্য হয় না, মরে যেতে ইচ্ছে করে। বাস্তবে কখনো বিচ্ছেদের তিক্ততা অনুভব করলে এই মেয়ে যে আদতে কি করবে কে জানে। নিঝুমের কথা ভেবে কুল পায় না ঈশানী। ওদিকে নিঝুম পপকর্ন চিবোতে চিবোতে পর্দায় চলতে থাকা জ্যাক আর রোজের কেমিস্ট্রি দেখিয়ে আফসোসের সুরে বলে ওঠে, ইস, আমি যে কবে একটা প্রেম করব, আমার জীবনে কবে যে এমন একটা জ্যাক আসবে। ঈশানী ঘাড় ঘুরিয়ে মৃদু হেসে বলল, ভার্সিটিতে পড়ছিস, ছেলেদের তো আর অভাব নেই, করলেই পারিস। নিঝুম চোখ মুখ কুঁচকে মুখটাকে বাংলো পাঁচের মতো করে বলল, ধুর, বললেই কি আর প্রেম হয় নাকি? তাছাড়া আমি যে কেমন ছেলে চাই সেটা তো আমি নিজেই জানি না। কথা বলতে বলতে চট করে নিঝুম ঈশানীকে শুধালো, আচ্ছা ইস্যু, তুই কখনো প্রেম করিসনি? ঈশানী এবার মুচকে এসে আসন দিয়ে বসলো, অতঃপর ল্যাপটপের স্ক্রিনের দিকে নিষ্প্রভ চোখে তাকিয়ে থেকে বলে উঠল, প্রেমে পড়তে হয় বলে পড়া, সেরকম প্রেমে আমি কোনোদিনও পড়তে চাই না নিঝুম। আমি চাই আমার প্রেমে পড়াটা হোক ঘূর্ণিঝড়ের গতিপথ পাল্টে যাওয়ার মতোই হুট করে, যাকে এক দেখাতেই আমার হৃদয় স্পন্দন গতি হারাবে, ভেতরের সুপ্ত অনুভূতিরা মাথাচাড়া দিয়ে একযোগে বিদ্রোহ করে উঠবে, প্রেমে পড়া নিদারুণ যন্ত্রণায় নীল হয়ে উঠবে আমার হৃদয়। তাকে আমার মস্তিষ্ককে নয়, বরং মানি স্পটে আটকাতে হবে।
শরীরের ষষ্ঠ ইন্দ্রিয় ছাপিয়ে, যাকে আমি শুধুমাত্র অন্তর দিয়ে অনুভব করতে পারবো, যাকে না দেখতে পেয়ে আমি পাগলপাড়া হয়ে যাব। আমার শরীর, মন, এমনকি সমগ্র অস্তিত্ব তাকে পাওয়ার জন্য আকস্মিক আন্দোলন করে উঠবে। ঠিক এমনভাবে প্রেমে পড়তে চাই আমি নিঝুম। আর আমি এও জানি পৃথিবীতে এমন কারো অস্তিত্ব নাই যাকে দেখে কিনা আমার হৃদয়ে এমন অনুভূতি ঝড় উঠবে। ঈশানীর প্রেমে পড়ার ব্যাখ্যা শুনে নিঝুম এদিকে ওদিকে অপারগ মাথা নাড়িয়ে আফসোসের স্বরে বলে উঠল, বুঝেছি, তুই নিজের মাঝে প্রেমের সুখ নয় বরং প্রেমের বিষ ধারণ করতে চাইছিস। এই জন্যই বলি ফ্যান্টাসি ফিকশনগুলো একটু একটু কম কম পড়। আজ বহুদিন বাদে নিঝুমের কথা শুনে হু হু করে ঘর কাঁপিয়ে হেসে উঠল ঈশানী, যেন নিঝুম মাত্রই আস্ত একটা জোকস শুনিয়েছে ওকে। প্রেমের বিষ সেটা আবার কি জিনিস? অথচ সবচেয়ে ফানি জোকস শুনেও মেয়েটা কখনো এভাবে হাসে না। সাইকোলজি বলে, যখন কেউ অকারণেই খুব হাসে তার মানে সে বড্ড একা, তার ভেতরটা অজস্র দুঃখে কলুষিত। সেই ভেবেই ঈশানীর হাস্যোজ্জ্বল মুখের দিকে চেয়ে একটুখানি ব্যথাতুর হাসল নিঝুম। দুজনের গল্প আর আড্ডায় বেশ অনেকটা সময় পার হয়ে যায়। তখনও মুভি চলছিল। নিঝুম শেষ দিন নাক টেনে টেনে কেঁদে ভাসাচ্ছে, আর ঈশানী ওর দিকে টিস্যু এগিয়ে দিচ্ছে। ঠিক এমন সময় তারের স্বরে ফোনটা বেজে ওঠে ঈশানীর। জিসান কল দিয়েছে। নিঝুম যেহেতু কান্নাকাটি করছে তাই একটু দৌড়ে গিয়ে ফোনটা রিসিভ করলো ঈশানী। ফোন তুলতেই ওপাশ থেকে কথা শুরু করে জিসান। শান্ত স্বরে বলে ওঠে, কেমন আছিস ঈশা? ভালো, তুই? আস্ত করে জবাব দেয় ঈশানী। ভালো আছি। চিটাগং ফিরেছিস, তাও কাজে আসিস না কেন? আমি ছুটি নিয়েছি জিসান, আগামী 1 সপ্তাহ আসবো না। বাহ, দারুণ তো। চট করে মুখের উপর কথাটা বলে ওঠে জিসান। জিসানকে অমন হুট করে খুশি হয়ে যেতে দেখে ঈশানী বলে ওঠে, দারুণ মানে? জিসান এবার সিরিয়াস ভঙ্গিতে বলল, শোন তাহলে, কাল তো ছুটির দিন, আর আমি একদিন বাড়িয়ে ছুটি নিয়েছি। আমাদের ভার্সিটি থেকে কাল সবাই খাগড়াছড়ি যাচ্ছে হাইকিংয়ে, তোকেও নিয়ে যাব সাথে। খাগড়াছড়ি নামটা শোনা মাত্রই আকস্মিক সেদিনের সেই কালো হুডি পরিহিত অপরিচিত লোকটার পিয়ার্সিং করা রিং বসানো শূন্য ডমিনেটিং ধূসর বাদামি চোখ জুড়ে ভেসে উঠল ঈশানীর মানি স্পটে। যে ওকে সেই দিন অমন ঝড় বৃষ্টির রাতে একটা বড়সড় বিপদের হাত থেকে বাঁচিয়েছিল। যদিও বা লোকটার চোখ ছাড়া আর কিছুই দেখতে পায়নি ঈশানী, তবুও কোথাও যেন মনে হচ্ছিল এই লোকটা দেখতে মারাত্মক সুদর্শন আর স্টাইলিশ। যার সামান্য ভ্রুতে এত সুন্দর স্টাইল করে রিং বসানো থাকতে পারে, সে নিশ্চয়ই অনেক বেশি রুচিশীল আর আধুনিক মন মানসিকতার। কী রে, কিছু বল। জিসানের রাশভারী আওয়াজে ধ্যান ভেঙে যায় ঈশানের। কী থেকে কিসের ভাবনায় চলে গেল। আশ্চর্য। অতঃপর নিজের ফোকাস ফিরিয়ে এনে স্পষ্ট আওয়াজে ঈশানী বলে, আমি কোথাও যাব না জিসান, তোরা যা। কেন যাবি না? ভয় পাচ্ছিস? কিসের ভয়? আশ্চর্য। এই যে বৃষ্টির মধ্যে পাহাড়ি রাস্তায় হাইকিং। ঈশানী এবার বিরক্তির স্বরে বলল, না, আমি ভয় পাচ্ছি না। তুই আমাকে যতটা ভীত আর সহজ সরল ভাবিস, আমি ততটাও ভীত নই জিসান। তাহলে যাবি না কেন? আমার ভালো লাগছে না, তাই যাব না। জিসান দীর্ঘ শ্বাস ছেড়ে ঈশানীকে মানানোর চেষ্টা করে সহজ গলায় বলে, একবার গিয়ে দেখ না। আই সোয়ার, বর্ষাকালে পাহাড়ি সৌন্দর্যর পাগল হয়ে যাবি তুই। মনটা একদম ফ্রেশ হয়ে যাবে। বারবার মনে হবে এমন পরিবেশ উপভোগ করার জন্য হলেও আরও 100 বছর আয়ু বাড়ুক আমার। জিসানের মুখে এমন পাহাড়ি বর্ণনা শুনে ঈশানের মনে কি একটু হাইকিং করার লোভ জাগেনি? জেগেছে তো, কিন্তু ওর সমস্যাটা তো অন্য জায়গায়। তাই এবার আর কপটতা নয়, বরং সরাসরি বলে দিল ঈশানী, দেখ জিসান, আমি জানি বর্ষাকালে পাহাড় কতটা সুন্দর হয়, কিন্তু তোর ভার্সিটির বন্ধুবান্ধবদের তো আর আমি চিনি না, তাই না? তাহলে ওদের সাথে কি করে বা স্বাচ্ছন্দ্য বোধ করবো আমি? তুই বল। আর আমি যদি সবার সাথে মিশতেই না পারি, তাহলে হাইকিং করার আনন্দটা আর পেলাম কই? জিসান তৎক্ষণাৎ ঈশানীকে আশ্বস্ত করে বলল, তোর কারোর সাথে মিশতে হবে না ঈশানী, এমনকি মেশার চেষ্টাও করতে হবে না, আমি আছি তো। জিসানের কথায় চিরবিরিয়ে উঠল ঈশানী। বলল, কতবার বলেছি আমার ক্ষেত্রে একদম নিজের গার্জিয়ানগিরি দেখাতে আসবি না তুই। আমি নিজের খেয়াল নিজে রাখতে পারি। ঈশানীর কথায় চোখ জড়বড় হয়ে গেল জিসানের। ও অবিশ্বাস্য সুরে বলে ওঠে, তার মানে কি তুই রাজি হয়েছিস যেতে? মোটেই না, আমি তো শুধু তোকে বুঝালাম যে আমি ভীত নই। চাইলেই যেখানে খুশি সেখানে যেতে পারি আমি। তাহলে চল আমাদের সাথে, তুই তো তোর মতো থাকবি, কেউ তোকে ডিস্টার্ব করবে না, আই প্রমিস। এত কথা ভালো লাগছে না আমার জিসান, যাবো না বলেছি তো। জিসান এবার কথার মাঝে একটুখানি কৌশল ঘাটালো, কারণ ও জানে ঈশানী আত্মবিশ্বাসী হতে চায়। তাই হুট করে বলে ওঠে, আমি তোকে ডিয়ার দিলাম ঈশা, তুই যদি এবার আমাদের সাথে না যাস তাহলে তুই সত্যি একটা ভিতর ডিম।
ঠিক এই কথাতেই কাজ হলো। জিসানের কথাটা বড্ড মানে লাগলো ঈশানীর। তাই কিছুক্ষণ নীরব থেকে আচমকা ঈশানী বলে ওঠে, ডিয়ার, অ্যাকসেপ্টেড। এবার খাগড়াছড়ি গিয়ে হাইকিং করে সবার আগে পাহাড়ে উঠে আমিও দেখিয়ে দিব তোকে যে আমি আদতে কতটা সাহসী। অবশ্য মুখে এ কথা বললেও ভিতরে ভিতরে ঠিকই এক ঝাঁক জড়তা আর ভয় এসে ইতিমধ্যে খামচে ধরেছে ঈশানীর কলিজাটা। কিন্তু ভয়কে তো জয় করতেই হবে, সাহসিকতার প্রশ্নে বলে কথা। ঈশানীকে তো খাগড়াছড়ি যেতেই হবে এবার। পরের দিন যথাসময়ে চট্টগ্রাম বায়েজিদ বাসস্ট্যান্ডে এসে পৌঁছায় ওরা সকলে। জিসান ঈশানীকে ওর বাসার নিচে থেকে এগিয়ে নিয়ে তবেই এসেছে। পুরো একটা বাস ভর্তি মানুষ খাগড়াছড়ি যাচ্ছে ওরা। সেখানে ঈশানী একমাত্র মানুষ যে কিনে জিসান ছাড়া কাউকে আর চিনে না। কাউকে চেনার আগ্রহ অবশ্য ওর মাঝে নেই। ব্যাপারটা ভীষণ অসহিঞ্চু, তবুও খুব করে সবার মাঝে নিজেকে খাপ খাওয়ানোর নিদারুণ চেষ্টা চালাচ্ছে ঈশানী। আজ সকাল থেকে আবহাওয়াটা গুমোট হয়ে আছে। আকাশ ফুটো হয়ে ঝিঝির করে ঝরে পড়ছে বারিধারা। তবে বৃষ্টি গায়ে লাগার মতো নয়, বরং ধূসররাঙা এই শীতল আবহাওয়াটাই দারুণ উপভোগ। যেহেতু ওরা হাইকিংয়ে যাবে, তাই অতি ভোরবেলাতেই গন্তব্যের উদ্দেশ্যে বাস ছেড়ে দিয়েছে ওদের। বাস ছেড়ে দিতেই বাসের টিনডেড জানালার কিছু অংশ খুলে দেয় ঈশানী। সঙ্গে সঙ্গে মেঘ ভেজা এক নিদারুণ দমকা হাওয়া এসে আছড়ে পড়ে ওর মুখমণ্ডলে। আর তৎক্ষণাৎ পরম আবেশে দুচোখ বন্ধ করে নেয় ঈশানী। অতঃপর ধীরে সুস্থে বুক ভরে বাতাস গ্রহণ করে। এই সজীব বাতাসটুকু বোধহয় ওর দরকার ছিল। তাই মনে মনে ওকে নিয়ে আসার জন্য জিসানের উপর খুশিও হয় অনেকটা। ঈশানী যখন প্রকৃতির মাঝ থেকে স্নিগ্ধতা আহরণ করে নিজেকে নিজে বিনোদন দিচ্ছিল, ঠিক তখনই ওর পাশের সিটে এসে বসে পড়ল পাতলা সিমসাম গড়নের একটা সুন্দরী মেয়ে। কারোর উপস্থিতি টের পেয়ে ঈশানী ঘুরে তাকাতেই মেয়েটা হাত বাড়িয়ে করমর্দন করার প্রয়াসে সম্মোহনীয় হাসি দিয়ে বলে ওঠে, হাই, আমি মৃণা, মানে মৃণালিনী। জিসান আমার ভালো বন্ধু, নাইস টু মিট ইউ। ঈশানীও সহসা হেসে হাত মিলালো মেয়েটার সঙ্গে। অতঃপর বলল, আমি ঈশানী, ঈশানী তুজ কর্নিয়া, নাইস টু মিট ইউ টু। মেয়েটা গল্প করার আসে কথা এগোতে শুরু করে। এবার আগ বাড়িয়ে বলে, জানো, আমরা এখানে বেশিরভাগই কাপড়। ওই যে দেখছো, ওটা আমার বয়ফ্রেন্ড। তুমি আর জিসানও নিশ্চয়ই। মৃণার ঘোরানো কথার মানে বুঝতে পেরে তৎক্ষণাৎ জবাব দিল ঈশানী, মোটেই না, জিসান আর আমি ভালো ফ্রেন্ড, সাথে কো ওয়ার্কার। কিন্তু এ কথা তোমাকে কে বলেছে? নিশ্চয়ই জিসান। কথা শেষ করে কয়েক সিট পিছনে বসে মোবাইলে গেম খেলতে থাকা জিসানের পানে কঠিন দৃষ্টি নিক্ষেপ করে ঈশানী। মৃণা মেয়েটাকে নিজের বোকামি কথার ভুল ধরতে পেরে ঈশানীকে বুঝিয়ে বলে, থাক ঈশানী, হয়তো জিসান এতগুলো কাপড়ের মাঝে নিজেকে আনকমফোর্টেবল ফিল করছিল, তাই ওভাবে বলেছে, তুমি কিছু মনে করো না। মৃণার কথায় জোরপূর্বক হাসল ঈশানী। ঈশানী আর কিছু বলছে না দেখে মৃণা ওকে চেয়ার আপ করার জন্য পুনরায় বলে, দেখো বাইরের প্রকৃতি কি সুন্দর, বৃষ্টির পানিতে ভিজে গাছগাছালি সবুজ যেন আর চিত্ত চিরে বেরিয়ে আসতে চাইছে। এবার হাইকিংয়ে নিশ্চয়ই আমাদের জন্য নতুন আর অ্যাডভেঞ্চার কিছু অপেক্ষা করছে। আই এম সো এক্সাইটেড। উফ। মৃণার কথায় আবারও বিমর্ষ হয়ে যাওয়া মনটা ফট করে ফুরফুরে হয়ে যায় ঈশানীর। তৎক্ষণাৎ মৃণাকে এক টুকরো মৃদু হাসি উপহার দিয়ে চলন্ত প্রকৃতির দিকে গভীর চোখে তাকিয়ে বিড়বিড়ায়ও, তাই যেন হয়। আসলে আমার ভয়েস ওভার এত ভালো না, আমি জানি, প্রথম তো, তাই সবাই প্লিজ একটু সাপোর্ট করবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।